প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাসটিতে। যদিও আমরা একবার ক্লাসে এসেছিলাম, বাট সমস্যাজনিত কারণে, ইলেকট্রনিক্স ডিভাইসের সমস্যাজনিত কারণে আমরা লাইভটি বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে, আবার আমরা চলে এসেছি। তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও যে তোমাদের প্রিয় এডুক্রাফটার্সের যে পেজ থেকে যে লাইভ, সেই লাইভ কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে সবাই একটু দ্রুত ক্লাসটা মেনশন করে দাও, এবং তোমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমরা যেখান থেকে আছো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। ঠিক আছে, দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, একটু ইয়ে দিয়ে দেখতে। ওকে, ওকে, সবাই একটু দ্রুত ক্লাস শেয়ার করে দাও। ঠিক আছে, ওকে, ওকে। ওয়ালাইকুম আসসালাম, অনন্যা আসছে, জান্নাত আসছে। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, রুমন দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তোমরা সবাই আস্তে আস্তে আসো, আমরা ক্লাসটা শুরু করি। ওকে, মানিক ভাই মনে করতেছে। ওকে, তাহলে আজকে যে অধ্যায়টা, যে লেকচারটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পৌরনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়। এই যে টপিকটা আছে বা এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা তোমরা জানো যে পৌরনীতির সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার, সবচেয়ে ছোট একটা চ্যাপ্টার এবং সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তুমি অবশ্যই মনে রাখবা যে এই চ্যাপ্টার থেকে অবশ্যই তুমি একটা সৃজনশীল প্রশ্ন পাবা, এবং যদি এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন পাও, আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এই চ্যাপ্টার থেকে কোনো সৃজনশীল বাদ দিবা না। এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন পাবা, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন পাবা। আমরা এই চ্যাপ্টার থেকে তোমাকে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন সবগুলাই দেখাবো, এবং এই চ্যাপ্টারে কি কি গুরুত্বপূর্ণ, কি কি নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো নিয়েও কিন্তু তোমরা দেখতে পাবা। ঠিক আছে, তো চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সবাই চলে আসো, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ভিডিও ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করে জানাও। আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, ওকে, সব ক্লিয়ার। ওকে, 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 থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, পৌরনীতি প্রথম পত্র প্রথম অধ্যায়, সবচেয়ে সহজ একটা লেকচার এবং সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। ঠিক আছে, ওকে। তো ফার্স্টে যদি আমরা যাই, আমাদের পৌরনীতি ও সুশাসনের পরিচিতি সম্পর্কে একটু আলোচনা দেওয়া আছে। দেখো, আগেকার দিনের মানুষেরা কিন্তু গোষ্ঠীবদ্ধভাবে বা একসাথে বসবাস করতো না, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে বসবাস করতো। এই যে তখনকার যুগের মানুষেরা কি করলো, আস্তে আস্তে একসাথে থাকার একটা যে প্রেরণা, এই প্রেরণা কিন্তু তাদের মধ্যে কাজ করা শুরু করলো যে না, আমরা আর আলাদাভাবে থাকলে হবে না, আমরা একসাথে থাকবো। ওকে, তাহলে দেখো, এই যে স্নেহ ও ভালোবাসার প্রত্যাশী মানুষ সঙ্গপ্রিয়তার জন্যই সমাজবদ্ধ হয়ে তারা ফার্স্টে বসবাস করতে শুরু করে। আস্তে আস্তে তারা কি করলো, যে এক একজন এক এক জায়গায় থাকে। ধরো তুমি এক জায়গায়, তোমার আব্বু এক জায়গায়, তোমার আম্মু এক জায়গায়। তো তারা কি করলো, আমরা কি করলাম যে না, আমরা এইভাবে আর থাকবো না, আমরা এখন একত্রিত হয়ে বসবাস করবো। তো ফার্স্টে আমরা কি করলাম, একত্রিত হয়ে বসবাস শুরু করলাম। এখন এই যে একত্রিত হয়ে বসবাস যে শুরু করলাম, একত্রিত হয়ে বসবাস শুরু করার পরে থেকে আমাদের কিছু নিয়ম কানুন সমাজে মেনে চলতে হয়। আমাদের তুমি চাইলেই তো তুমি যা চাও তা করতে পারবে না সমাজে। এই যে বিভিন্ন নিয়ম কানুন, এই যে আচার আচরণ, আমরা কি কি সমাজে করতে পারবো, কি কি অনুষ্ঠান আদি পালন করতে পারবো, কি কি নিয়ম কানুন আমরা মেনে চলবো, এই যে নিয়ম কানুন গুলা, এইগুলাই মূলত আমাদের পৌরনীতিতে আলোচনা করে থাকে। আচ্ছা, দেখো, রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে গ্রিক দার্শনিক এরিস্টটল। এই যে তাহলে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? এরিস্টটল, মনে রাখবা। এজন্যই তিনি বলেছেন যে মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব, এবং যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা, না হয় পশু। অর্থাৎ এখানে গ্রিক দার্শনিক এরিস্টটল একটা চমৎকার কথা বলেছেন যে যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় দেবতা, না হয় সে একজন কি, সে একজন পশু। ঠিক আছে, তাহলে এটা তোমার মনে রাখতে হবে। এই লাইনটা দিয়েও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে এই উক্তিটি কার। তাহলে অবশ্যই মনে রাখবে এটা কার উক্তি, গ্রিক দার্শনিক এরিস্টটলের উক্তি।
পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। পৌরনীতি বিশ্লেষণ মূলত একটি সামাজিক বিজ্ঞান। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কেন? এই যে আমি তোমাদের বললাম যে তুমি একটা দেশের নাগরিক, এখন এই নাগরিক হওয়ার ফলে তুমি ওই দেশ থেকে কিছু ওই দেশের প্রতি তোমার কিছু দায়িত্ব আছে, ওই দেশের প্রতি তোমার কিছু কর্তব্য আছে, বা দেশ থেকেও তুমি অনেক কিছু প্রত্যাশা করো। এই যে প্রত্যাশাগুলা, তোমার যে আশাগুলা, তোমার যে দায়িত্ব কর্তব্যগুলা, এইগুলা আমরা কি কি পালন করব বা কি কি পালন করব না, এই যে দায়িত্ব কর্তব্যগুলা, এইগুলা সম্পর্কে হচ্ছে আমাদের মোটামুটি পৌরনীতি যে বিষয়টা, এটা আলোচনা করা হয়। ওকে, পরবর্তীতে আমরা যদি যাই, আমরা পাবো যে পৌরনীতির ধারণা এখানে দিচ্ছে বা পৌরনীতির সংজ্ঞাটা আসলে এখানে বলতেছে। এইখান থেকে, এই স্লাইড থেকে তোমরা 2 মার্ক কমন পাবা। এই স্লাইড থেকে তোমরা 2 মার্ক কমন পাবা। কিভাবে কমন পাবা আমি আসতেছি ভাই, 2 থেকে 3 মার্ক কমন পাবা, আরো বেশি পাবা, আমি আসতেছি কি হবে। ওকে, দেখো এখানে ফার্স্টে বলা হচ্ছে যে ইংরেজি সিভিক্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। তাহলে এইটা একটা তোমরা এমসিকিউতে পাবা যে সিভিক শব্দের বাংলা প্রতিশব্দ কি। তাহলে প্রতিশব্দ কি ভাই? প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। অবশ্যই মনে রাখবা সিভিক শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। সিভিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। তাহলে এই লাইনে কিন্তু দেখো 2টা প্রশ্ন আছে। কি আছে? দেখো এই যে সিভিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে, এটা একটা প্রশ্ন যে কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে। কোন কোন শব্দ থেকে আসছে? একটা হচ্ছে সিভিস আর একটা হচ্ছে কি সিভিটাস। একটা সিভিস আর একটা সিভিটাস। সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ হলো যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র। তাহলে ভাই সিভিস অর্থ কি? নাগরিক। সিভিস অর্থ নাগরিক। এখানে একটা প্রশ্ন আছে, সিভিস শব্দের অর্থ কি? নাগরিক। সিভিটাস শব্দের অর্থ কি? নগররাষ্ট্র। সিভিটাস শব্দের অর্থ নগররাষ্ট্র। সিভিস শব্দের অর্থ নাগরিক, সিভিটাস শব্দের অর্থ নগররাষ্ট্র। এইখানে দেখো তোমাদের কিন্তু এইখানে তোমরা একটা দুইটা এমসিকিউ এখান থেকে পেয়ে যাবা, বা আমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন হয়, জ্ঞানমূলক থেকে একটা প্রশ্ন পেয়ে যাবা। সুতরাং শব্দগত অর্থে সিভিক্স বা পৌরনীতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। এই যে তোমাদের সাথে এতক্ষণ বকবক করলাম যে নাগরিকরা কি কি দায়িত্ব পালন করতে পারবে, কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, এইগুলা যে এখানে আলোচনা করে ভাই, এইগুলাই হচ্ছে কি? এটাই হচ্ছে পৌরনীতি বা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা। ওকে, দেখো বর্তমানে নাগরিক হলো সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করেন। তাহলে নাগরিককে অবশ্যই ওই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে হবে। ও যদি ঘোরাফেরা করে তাহলে কিন্তু ওর হবে না। ঠিক আছে, ধরো আজকে এক দেশে, কালকে আরেক দেশে, পরশু আরেক দেশে, এমন করলে হবে না। তারা কি করতে হবে? নাগরিক হইতে হলে স্থায়ীভাবে বসবাস করতে হবে, রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করতে হবে, রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। ঠিক আছে, তাহলে রাষ্ট্রের প্রতি যে তার দায়িত্ব কর্তব্য আছে, যেমন রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য, আমাদের ভোটাধিকার দেওয়া, ট্যাক্স দেওয়া, কর দেওয়া, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু তাকে দায়িত্ব পালন করতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু নাগরিক হিসেবে সে গণ্য হবে না। এবং রাষ্ট্র স্বীকৃত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করেন। সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন অধিকার কিন্তু আছে। এই যে ধরো তুমি বা ঢাকা থেকে মনে করো তুমি যাবা, মনে করো যে বরিশাল, ঠিক আছে, ঢাকা থেকে বরিশাল যাবা বা খুলনা যাবা, এই যে তুমি পদ্মা সেতু পার হয়ে যাবা, এত বড় একটা ব্রিজ পার হয়ে যাবা, অথবা তুমি ঢাকায় যদি থাকো তাহলে তুমি এই যে মেট্রো রেলের সুযোগ সুবিধা পাইতেছো, তাহলে দেখো তুমি কিন্তু অর্থনৈতিক একটা সুযোগ সুবিধা পাচ্ছ। সেম ভাবে এই যে সামাজিক কিছু সুযোগ সুবিধা আছে, এই যে সমাজে তোমরা বসবাস করো, সমাজে যেন কোনো বিশৃঙ্খলা না হয় এর জন্য সরকার কি করে? পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। তাহলে সরকার কিন্তু তোমাকে প্রোটেক্ট করতেছে, তাই না? এবং রাজনৈতিক কিছু অধিকার আছে, রাজনৈতিক তোমরা হচ্ছে ভোটাধিকার দাও, ওই সরকার নির্বাচিত হয়, নির্বাচিত সরকার তোমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেয়। তাহলে এই ধারণাগুলা কিন্তু আমাদের নাগরিকদের অবশ্যই আছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে ভাই যে এফআই গ্লাউডের সংজ্ঞাটা দাও। পৌরনীতির সম্পর্কে এফআই গ্লাউড যে সংজ্ঞাটা দিয়েছে এই সংজ্ঞাটা দাও। এটা পরীক্ষায় অনেকবার আসে, কলেজের মডেল টেস্টও আছে, তারপর হচ্ছে আমাদের বোর্ড প্রশ্ন আসে। অথবা এইভাবে না আসতে পারে যে পৌরনীতির সংজ্ঞা দাও, পৌরনীতি কি? তখন তুমি যদি তোমার মনের মাধুরী মিশায় একটা সংজ্ঞা দাও, এটা একদম যে ভুল হবে এমন না কিন্তু, ঠিক আছে? একদম যে ভুল হবে ঘটনা কিন্তু এমন না। কিন্তু তুমি যদি এফআই গ্লাউডের সংজ্ঞাটা দাও, টিচার তোমার প্রতি একটা সফট কর্নার কাজ করবে যে না, ও একটু পড়ালেখা করছে। তাহলে এফআই গ্লাউডের সংজ্ঞাটা কি কঠিন? কঠিন না ভাই, একদম সহজ। আসো তোমাদেরকে একটু বলি কি আছে। এফআই গ্লাউড কি বলছে? যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব, কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে, তার অধ্যয়নই হচ্ছে কি? পৌরনীতি। তাহলে এই যে দেখো দায়িত্ব, কর্তব্য, অধিকার,
এই এই কথাগুলো কিন্তু তোমরা পরিণতি বারবারই পাবা, এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নাই। দায়িত্ব, কর্তব্য, অধিকার, দায়িত্ব, কর্তব্য, অধিকার। আমার দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে, আমি কিছু অধিকার ভোগ করবো, তাই না? এই যে তাহলে কি বলছে, যে সকল প্রতিষ্ঠান অভ্যাস কার্যাবলী চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নই হচ্ছে কি পরিণতি। এরা কার সংজ্ঞা? F.I. গ্লাউডের সংজ্ঞা। তোমরা চেষ্টা করবা যখন পরিণতি কি বা পরিণতি কাকে বলে এরকম ধরনের যদি কোনো প্রশ্ন হয় তাহলে চেষ্টা করবা এই সংজ্ঞাটা লিখে দেওয়ার, তাহলে একদম টিচার তোমার প্রতি একটা সফট কর্নার কাজ করবে। টিচার যখন জ্ঞানমূলক প্রশ্নটা পড়বে তখন এই টিচার বুঝে যাবে যে না, এই ছেলেটা বা এই মেয়েটা একটু পড়ালেখা করছে, ঠিক আছে, ও জানে। তাহলে তুমি যখন ওই যে সৃজনশীল গুলো লিখবা তোমার হচ্ছে অনুধাবনে, প্রয়োগে, দক্ষতাতে, উচ্চতর দক্ষতাতে, তখন তুমি অটোমেটিক নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এই যে সফট কর্নারটা একটু কাজ করাইতে হবে টিচারের। ওকে, পরবর্তী E.M. হোয়াইটের আরেকটা সংজ্ঞা আছে। E.M. হোয়াইটের আরেকটা সংজ্ঞা কি? E.M. হোয়াইটের দুইটা সংজ্ঞা আছে। উপরের সংজ্ঞাটা হচ্ছে সবচেয়ে সহজ। তুমি যদি এখন বলো যে না ভাই আমি F.I. গ্লাউডের সংজ্ঞা পারবো না, আর একটা সহজ সংজ্ঞা দেন, E.M. হোয়াইটের একটা সহজ সংজ্ঞা আছে যে E.M. হোয়াইটের মতে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি। অর্থাৎ আমি একজন নাগরিক, আমার সম্পর্কে যেই শাস্ত্র আলোচনা করবে বা যেই বিষয়, যেই সাবজেক্ট আলোচনা করবে সেটাই পরিণতি। একদম ইজি একটা সংজ্ঞা আছে। এখন তুমি যদি এটা না দিয়ে যদি E.M. হোয়াইটের এই সংজ্ঞাটা দিতে পারো তাহলে সবচেয়ে বেস্ট। এই সংজ্ঞাটা আরো সহজ। দেখো, E.M. হোয়াইট দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেছেন, পরিণতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। এখানে ভুলে বিয়ে এসে পড়েছে, তোমরা আবার কেউ বিয়ে লিখো না, ঠিক আছে। এটা হবে কি বিষয়, বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে পরিণতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যেই শাখায় নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যেখানে আলোচনা করে সেটাই হচ্ছে কি পরিণতি, সেটা হচ্ছে পরিণতি। তোমরা কি বুঝতে পারতেছো কিনা ভাই ক্লাসটা? বুঝতে পারতেছো না? একটু কমেন্টে জানাও মাঝে মাঝে। হ্যাঁ, তোমরা কিন্তু ঘুমায়ও না ক্লাসে, না বুঝলে বলবা যে ভাই এটা বুঝি নাই, আবার একটু বলেন। তাহলে দেখো, E.M. হোয়াইটের এই সংজ্ঞাটা দিতে পারো, অথবা E.M. হোয়াইটের যদি একদমই না পারো যে ভাই আমি কিচ্ছু করছি না, আমি কেমনে হচ্ছে একটা মার্ক পাবো এটা দেখাই দেন, পদ্ধতি দেখাই দেন। এই যে E.M. হোয়াইটের এই সংজ্ঞাটা দিয়ে দিবা, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাই পরিণতি। অথবা তুমি যদি একটু টিচারদের ইমপ্রেশন সৃষ্টি করতে চাও, দেখো A+ কিন্তু সবাই পাবে না, তাই না? A+ দেখা গেছে তোমার যে ফ্রেন্ড ওই ফ্রেন্ড A+ পাবে, তুমি A+ পাবে না। কিভাবে পাবা? এই যে সফট কর্নার গুলো যখন তুমি কাজ করে দিতে পারবা তখনই তোমার নাম্বার দেখবা যে অটোমেটিক বেড়ে যাবে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে তুমি যদি এই সংখ্যাটা দিতে পারো, এমন হইতে পারে এই সংখ্যাটা দেওয়ার পরে থ্যাংক ইউ জান্নাত শেয়ার করে দিছে। ওকে, তাহলে এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা দেওয়ার পরে টিচার এমন হইতে পারে যে তুমি এরপরে কি লেখছো, তুমি অনুধাবনে কি লেখছো, প্রয়োগে কি লেখছো, এগুলো অনেক সময় টিচার নাও দেখতে পারে। এইটা যখন দেখবে যে তুমি এই সংজ্ঞাটা লেখছো, এই মইটার সংজ্ঞাটা লেখছো, তখন টিচার এমনি বুঝে যাবে যে না, এই পড়ালেখা করছে, এর খাতার ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু ভালো কিছু আছে, না হলে এই সংজ্ঞাটা পারার কথা না। তাহলে এই সংজ্ঞাটা E.M. হোয়াইটের এই সংজ্ঞাটা শিখে নিবা, একদম সহজ সংজ্ঞা। আমি আবার বলতেছি যে পরিণতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে কি করবা? বলবা নাগরিকতার সাথে জড়িত সকল তোমার হচ্ছে কি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং নাগরিকতার সাথে জড়িত সকল স্থানীয়, জাতীয় এবং মানবতার বিষয় নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, ঠিক আছে? এগুলো একটু লিখে দিবা। ওকে, তাহলে পরিণতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। এই যে পরিণতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু, এইটা আসতে পারে কোথায়? এইটা আসতে পারে তোমাদের সৃজনশীলের গ নাম্বার প্রশ্ন, ঠিক আছে? সৃজনশীলের গ নাম্বার প্রশ্নে আসবে। ধর একটা উদ্দীপক দিছে, উদ্দীপকে বললো, মনে করো যে এমন দেওয়া আছে যে রহিম একটা ক্লাসের স্টুডেন্ট, ক্লাসের টিচার তাকে পড়াইছে যে পরিণতির এই এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব, বা একটা বিষয় পড়াচ্ছে, ধরে এইভাবে দিতে পারে যে একটা বিষয় পড়াচ্ছে, সেই বিষয়ে এমন ছিল যে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, ডাইরেক্ট দেওয়া নাই পরিণতি যে। তাহলে তোমার বুঝে নিতে হবে কি এটা পরিণতি, এবং তোমাকে বলতে পারে যে ওই বিষয়ের পরিধি ও বিষয়বস্তুগুলা কি, ওই বিষয়ের পরিধি এবং বিষয়বস্তুগুলা কি আলোচনা করো। এখন তুমি যদি এই পরিধি বা বিষয়বস্তু সম্পর্কে তুমি যদি না জানো তাহলে কিন্তু ভাই লিখতে পারবে না। তুমি যদি উল্টা পাল্টা লেখো তুমি কিন্তু মার্ক পাবে না। তুমি এই যে দেখো আমি এখানে ভাইয়া 11টা তোমার হচ্ছে টপিক দিয়ে দিছি, এই 11টা টপিক থেকে তোমার যেই টপিকটা ভালো লাগবে, দেখো গ নাম্বারে কত নাম্বার থাকে? 3 মার্ক থাকে, তাই না? প্রয়োগে 3 মার্ক থাকে। এখন এই 3 মার্কের জন্য তুমি কি করবা? এখান থেকে ইজি যে 6-7টা যেগুলো আছে, যেগুলো তোমার মনে থাকবে,
এই 6-7টা তোমরা কি করবা, তোমরা মুখস্থ করে নিবা। এই 6-7টা তোমরা মুখস্থ করে নিবা। আমি আবারও বলতেছি, এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে সহজ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল থাকবেই, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবেই। তাই এই চ্যাপ্টার কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। যেহেতু এই চ্যাপ্টারটা সবচেয়ে সহজ সাবজেক্ট, সহজ চ্যাপ্টার, তুমি চেষ্টা করবা এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল দিয়ে দেওয়ার। এবং তুমি যদি এগুলা ভালোভাবে লিখতে পারো, 5-6টা টপিক যদি এখান থেকে লিখতে পারো, পয়েন্ট যদি লিখতে পারো, তাহলে তুমি পুরা নাম্বার পাবা। এই যে 3 মার্ক, 3-এ 3 পাবা। তাহলে আসো আমরা একটু আলোচনা করি। এই দেখো, পরিণতি শোষণের পরিধি ও বিষয়বস্তু, অর্থাৎ এগুলো কি নিয়ে আলোচনা করে। 1 নম্বরে আছে দেখো নাগরিকতা বিষয়ক। তাহলে এই যে নাগরিকতা বিষয়ক, এটা আমি ক্লাসের শুরুতেই তোমাদের বলে আসতেছি যে নাগরিকতার সাথে যেই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করে, ইএম হোয়াইট এর কথা বলছে, তাই না? এই যে ইএম হোয়াইট এর কথা বলছে, এফআই গ্লাউডে কিন্তু এই কথা বলছে। তাহলে পরিণতি 1 নম্বর পয়েন্ট দিবা যে নাগরিকতা বিষয়ক। এখন নাগরিকতা বিষয়ক দিয়ে তুমি এইখানে আরেকটা লাইন এড করে দিবা যে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে। অথবা তুমি যদি আরো সুন্দর করে দিতে চাও, দিতে পারো যে নাগরিকতার সাথে জড়িত অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে। এই যে একটা লাইন দিলা, একটা পয়েন্ট দিলা, তাইলে টিচার বুঝে যাবে যে না, এই যেহেতু পয়েন্টটা সুন্দর করে দিতে পারছে, তার মানে পড়ালেখা করে। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্টে আমরা যাই। দেখো আছে কি, মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা করে। তাহলে ভাই, মানব সভ্যতার আদি সংগঠন কি? মানব সভ্যতার আদি সংগঠন হচ্ছে পরিবার। তাহলে এই যে পরিণতি কি করে, পরিণতি পরিবার সম্পর্কেও কিন্তু আলোচনা করে, যে কিভাবে পরিবার গড়ে ওঠে বা পরিবারের কাজটা কি, পরিবার কিভাবে দেশের প্রতি কাজ করে বা দায়িত্ব কর্তব্য পালন করে। এই যে লাইনটা, এই 2-1টা লাইন তোমরা এখানে অ্যাড করে দিবা যে মানব সভ্যতার আদি সংগঠন, মানব সভ্যতার আদি সংগঠন হচ্ছে কি, পরিবার। মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে কে আলোচনা করে? পরিণতি আলোচনা করে। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? শেয়ার করে দিলে একটু ভালো লাগবে। দেখি কয়জন শেয়ার করছো তোমরা ক্লাসটা। এই ক্লাসটা কয়জন শেয়ার করছে? এই যে ফ্রি ক্লাস নিতেছি ভাই, একটু শেয়ার টেয়ার করে দাও, ঠিক আছে? একটু ভালো লাগবে, মনের মধ্যে ভালো লাগবে, তাইলে আমরা আরো বেশি বেশি ক্লাস নিতে পারবো, তাই না? তোমরা যদি শেয়ার না দিয়ে যদি বসে থাকো, তাহলে আমাদেরও ভালো লাগবে না। আমাদেরও মনে হবে যে দূর, এরা শেয়ার টেয়ার দেয় না, লাইক টাইক দেয় না, কমেন্ট টমেন্ট করে না, তাহলে আমরা ক্লাস নিতে এত আগ্রহী ফিল করবো না। তো ভাই, তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, তোমরা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? যেহেতু ফ্রি ক্লাস নিতেছি ভাই, বুঝুই তো, একটু শেয়ার টেয়ার করে দিবা, মানুষ টানুষ আসবে, তোমরা একসাথে বন্ধু বান্ধব মিলে ক্লাস টাস করবা, ভালো লাগবে। হ্যাঁ ভাই, ওকে। এই মাত্র কয়টা শেয়ার? মাত্র 10টা শেয়ার। ছি 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 ভাই, একটু শেয়ার করে দাও, একটু ধুমায়া শেয়ার মারো না ভাই। শেয়ার দিতে তো টাকা লাগে না, একটু ধুমায়া শেয়ার দাও। তোমাদের বন্ধু বান্ধবদের গ্রুপ আছে না, বন্ধু বান্ধবদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে না, এই মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার দিয়ে দাও না, তাইলেই তো হয়। আমি তোমাদেরকে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, শেয়ার দিয়ে দাও। এই শেয়ার দিয়ে দাও তো একটু। 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, ওকে। অনন্যা বলছে পরিবার, থ্যাংক ইউ। ঠিক আছে, একটু শেয়ার করে দাও ভাই। ফ্রি ক্লাস নিতেছি ভাই, কোনো টাকা পয়সা নিতেছি না তোমাদের থেকে, আমরা তোমাদেরকে উপকার করতেছি, তোমরা আমাদেরকে একটু হেল্প করো না ভাই। কিছু টাকা পয়সা তো চাইতেছি না, একটু শেয়ার চাইতেছি, একটু শেয়ার করে দাও। হ্যাঁ, টাকা পয়সা লাগবে না, একটু খালি শেয়ার করে দাও। ওকে, আমরা একটু পড়ায় আসি। হ্যাঁ, ওকে, আবার পড়ায় আসি। তাহলে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, এটা 1 নম্বর মনে রাখবা, এটা একদম ইজি। মানব সভ্যতার আদি সংগঠন নিয়ে আলোচনা করে, এটাও মনে রাখতে পারো। পরিবার, এটা নিয়ে মনে রাখতে পারো। রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আলোচনা করে, এই রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এই রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে কে? পরিণতি আলোচনা করে। নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা করে। তাহলে এই যে স্থানীয় দিক, এই যে রাজনৈতিক প্রতিষ্ঠান, এগুলো দেখো মনে করে ভাই, এগুলা কিন্তু তোমরা সংজ্ঞাতেই শিখে আসছো। এই যে স্থানীয় দিক, জাতীয় দিক, মানবতার দিক, এগুলো কিন্তু সংজ্ঞাতেই শিখে আসছো। তাহলে তুমি যদি ভালো করে ইএম হোয়াইটের সংজ্ঞাটা শিখো, ভালো করে যদি ইএম হোয়াইটের সংজ্ঞাটা শিখো, তোমরা এখান থেকে 5টা-6টা টপিক লিখতে পারবা, 5টা-6টা লিখতে পারবা, ঠিক আছে? ওকে। তাহলে এই যে নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা করে, যে স্থানীয় তোমাদের ইউনিয়ন আছে, উপজেলা পরিষদ আছে, এইগুলা নিয়ে কিন্তু আলোচনা করে। নাগরিকতার জাতীয় দিক সম্পর্কে আলোচনা করে। জাতীয় দিক কি? এই যে জাতীয় দিক হচ্ছে তুমি ভোট দিবা, ট্যাক্স দিবা, তাই না? এই যে জিনিসগুলা যে আছে, তুমি হচ্ছে রেমিটেন্স পাঠাবা, বিদেশ থেকে রেমিটেন্স পাঠাবা, এই যে জিনিসগুলা যে আছে, যেগুলো হচ্ছে আমাদের জাতীয় দিক বা দেশের স্বার্থে কাজ করে, এই 2-1টা লাইন তোমরা এখানে অ্যাড করে দিবা, ঠিক আছে? পারবা না? একটু জানো তো পারবা কিনা, এই 2-1টা লাইন অ্যাড করতে পারবা কিনা? এই যে তুমি যদি এইগুলা যদি মনে রাখতে পারো, 5টা-6টা যদি মনে রাখতে পারো, তুমি 2-1 লাইন আর অটোমেটিক এমনি লিখতে পারবা, তাই না? লিখতে পারবা না? একটু জানাও তো কমেন্ট করে যে পারবা কিনা, একটু আমার হাত উঁচা করে জানাও পারবা কিনা। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ক্লাসটা একটু শেয়ার করে দাও আর কমেন্টে জানাও যে এটা পারবা কিনা, ঠিক আছে? এই 5টা-6টা তোমরা একটু পয়েন্ট মনে রাখবা। হ্যাঁ,
তারপরে দেখো নাগরিকতার আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা করে, অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে যদি কোনো কিছু চলে যায় তখন সেটা কিভাবে কাজ করবে সেই সম্পর্কেও কিন্তু পরিণতিতে আলোচনা করে। এই যে পরিণতিতে কিন্তু তোমার যে তোমার যে জাতিসংঘ আছে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠান, জাতিসংঘ, জাতিপুঞ্জ, এইগুলা বিষয় নিয়েও কিন্তু আলোচনা করে। এছাড়া তোমরা জাতীয় দিকে লিখতে পারো, এই যে আমাদের যে যুদ্ধ বিগ্রহ হইলো 1971 সালে যে যুদ্ধ বিগ্রহ আছে, এগুলা সম্পর্কে তোমরা কিন্তু লিখতে পারো। নাগরিকতার অতীত নিয়ে আলোচনা করে, অর্থাৎ অতীতে নাগরিকরা কেমন ছিল, বর্তমানে নাগরিকরা কেমন সুযোগ সুবিধা পাইতেছে তোমার হচ্ছে দেশ থেকে, এই লাইনগুলা কিন্তু তোমরা এই যে অতীত নিয়ে যে আলোচনা এটা লিখতে পারো। নাগরিকতার বর্তমান নিয়ে আলোচনা করে, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তাহলে এই যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটা দেখো হোয়াইটের সংজ্ঞাতেই কিন্তু ছিল, নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, মানবতার দিক সম্পর্কে আলোচনা করে। এটা কিন্তু হোয়াইটের সংজ্ঞাতেই ছিল, যে অতীত নিয়ে আলোচনা করে, বর্তমান সম্পর্কে আলোচনা করে, ভবিষ্যতে একটা দেশ কেমন হইতে পারে সেই সম্পর্কে আলোচনা করে। কোথায়? সেই সম্পর্কে আলোচনা করে পরিণতিতে। সুনাগরিকতার শিক্ষাদান করে, অর্থাৎ তুমি তো একজন নাগরিক, ঠিক আছে, একটা দেশে বসবাস করো, কর প্রদান করো, ভোট দাও, সবকিছু ঠিক আছে, কিন্তু নাগরিক এবং সুনাগরিকতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে আমরা যেমন বলি না যে মানুষ এবং ভালো মানুষের মধ্যে অনেক তফাৎ আছে, সবাই মানুষ কিন্তু সবাই ভালো মানুষ না, সেইম ভাবে সবাই নাগরিক সবাই কিন্তু সুনাগরিক না। অনেকে আছে কি করে, ঘুষ খায়। অনেকে আছে যে আমি যখন বাসে আসছিলাম, বাসে আসার সময় দেখছি যে বাসের চালকের হচ্ছে যে লাইসেন্স থাকে না, ড্রাইভারের লাইসেন্স, এই ড্রাইভারের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, উনি হচ্ছে রিনিউ করে না। তাহলে এই যে এগুলা কিন্তু সুনাগরিকের কোনো উদাহরণ না, ঠিক আছে। তোমাকে অবশ্যই একটা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। রাজনৈতিক ঘটনা, আন্দোলন নিয়ে আলোচনা করে। ওই যে রাজনৈতিক যে বিভিন্ন ঘটনা আছে, 52 সালের যে তোমার হচ্ছে ভাষা আন্দোলন, 66 শিক্ষা আন্দোলন, তারপরে 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, এই দুই একটা লাইন এখানে লিখে দেবে, ঠিক আছে। রাজনৈতিক ঘটনা ও বিভিন্ন যে আন্দোলন হয়েছে দেশে, এই আন্দোলন সম্পর্কে তোমরা লিখতে পারো। তোমরা কিন্তু এখানে জুলাই অভ্যুত্থান চাইলে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। আমাদের যে আন্দোলন হইলো এগুলা অ্যাড করে দিতে পারো। স্যার শেয়ার দিছি, ওকে স্যার, থ্যাংক ইউ। এঞ্জেল রয়, ওকে। অনন্যা সরকার, থ্যাংক ইউ ভাই। জান্নাত, থ্যাংক ইউ, ওকে। তারপর হচ্ছে এটা কি, নিলয় সরকার, থ্যাংক ইউ ভাই, ওকে। একটু শেয়ার করে দাও, হ্যাঁ, ওকে। লিখতে পারবে, একজন হাত তুলছে, অনন্যা আক্তার, থ্যাংক ইউ আপু, ওকে। তাহলে এইখান থেকে তোমার যেই 4-5টা ভাই ভাল লাগে, টপিক ভাল লাগে, তোমরা এখান থেকে মনে মনে সিলেক্ট করে নিবা, সিলেক্ট করে 2-1টা লাইন লিখে দিবা। দেখো এখান থেকে 5টা যদি তুমি হেডিং দিতে পারো তাহলে দেখো 5 লাইন হয়ে যায়, তাই না? এবং যদি হেডিং দিয়ে যদি এক লাইন করে করতে পারো তাহলে এখানে দেখো 10 লাইন হয়ে গেছে। তাহলে তোমার এই যে গ নাম্বার যে প্রশ্ন, এই গ নাম্বার প্রশ্ন আমাদের কমপ্লিট, ওকে। এখন ওই যে তোমার যে প্রশ্নটা, এই যে পরিধি বা বিষয়বস্তু, এই প্রশ্ন যদি না আসে কোনো কারণে, গ নাম্বারে যদি এই প্রশ্ন না আসে, তখন আসবে এই যে পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা, এটা সম্পর্কে আলোচনা করো। পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা কেন এটা পড়বো, এই সাবজেক্টটা কিসের জন্য পড়বো, কোনো দরকার আছে কি? অবশ্যই দরকার আছে। কি দরকার আছে? কি দরকার আছে? দেখো, পৌরনীতি ও সুশাসন সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠনের শিক্ষা দান করে। এই যে তুমি যখন একটু ভালোভাবে চলাফেরা করবা, দেশের অধিকার যেগুলো আছে এগুলো তুমি ভোগ করবা, তোমার দায়িত্ব কর্তব্য যেগুলো আছে এগুলো যখন তুমি পালন করবা, তখন তুমি দেখবা যে একটা সুস্থ সুন্দর সমাজ কিন্তু গঠন হবে। পরিণতি সুশাসন নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান করে, অর্থাৎ আমি একজন নাগরিক, আমার কি কি দায়িত্ব আছে, কি কি কর্তব্য আছে, কি কি অধিকার আমি হচ্ছে একটা রাষ্ট্র থেকে ভোগ করতে পারবো, এগুলা সম্পর্কে কোথায় আলোচনা করে? পরিণতিতে আলোচনা করে। পরিণতি সুশাসন সুনাগরিকতার শিক্ষাদান করে। তাহলে এই যে সুনাগরিকতার শিক্ষাদান, এটা কিন্তু আমরা পরিধি বা বিষয়বস্তুতেও পড়ছিলাম, আবার এখানে দেখো পাঠে প্রয়োজনীয়তা সম্পর্কে এখানেও কিন্তু আছে। কারো কোনো প্রশ্ন আছে? এগুলা পাওয়া যাবে বইতে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। যদি বইতে না পাও, আমাদের যে স্লাইড আছে, স্লাইডে তোমরা এগুলা নিয়ে নিতে পারো, ঠিক আছে। ক্লাস শেষে তোমরা পেজে মেসেজ দিও, পেজে মেসেজ দিলে আমি পিডিএফ দিয়ে দিব, তোমরা এখান থেকে এগুলা পড়ে নিবা। পরিণতি সুশাসন নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে, অর্থাৎ একজন নাগরিক হিসাবে তোমার কিরকম মন মানসিকতা থাকা দরকার সেটা সম্পর্কে আমাদের ধারণা দেয়। তারপর হচ্ছে কি, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অতীত জানতে সাহায্য করে। তাইলে এই যে অতীত জানতে সাহায্য করে, এটাও কিন্তু আমরা পূর্বের স্লাইডে পাইছিলাম। বিভিন্ন সংগঠনের বর্তমান অবস্থা জানতে সাহায্য করে, ভবিষ্যৎ অবস্থা কি হবে সেটা সম্পর্কে কিছুটা ধারণা দিবেন। পরিণতি সুশাসন
নাগরিকের কর্তব্যবোধ জাগ্রত করে, অর্থাৎ আমার কি কি কর্তব্য আছে দেশের প্রতি, এই কর্তব্যবোধ জাগ্রত করবে কে? কর্তব্যবোধ জাগ্রত করবে পরিণতি ও সুশাসন। এটা কিন্তু অর্থনীতি জাগ্রত করবে না। তোমার যে ভোট দেওয়ার যে একটা অধিকার আছে, এটা সম্পর্কে তোমাকে ধারণা দিবে কে? এটা সম্পর্কে তোমাকে ধারণা দিবে পরিণতি। এটা সম্পর্কে কিন্তু তোমাকে অর্থনীতি ধারণা দিবে না, এটা সম্পর্কে কিন্তু তোমাকে ভূগোল ধারণা দিবে না। এক একটা যেহেতু কাজ আছে, তো সেই অনুযায়ী এগুলা কাজ করবে। তাহলে নাগরিকের কর্তব্য পালনে এটা সাহায্য করবে। কর্তব্য, আমার কি কি কর্তব্য পালন করা উচিত, এটা সম্পর্কে আমাকে ধারণা দিবে। পরিণতি সুশাসন ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করে, অর্থাৎ আমাদের জানার যে পরিধি, জানার যে আগ্রহ, এই আগ্রহ বা পরিধি কিন্তু এটা কিন্তু বৃদ্ধি করবে কে? পরিণতি সুশাসন। দেশপ্রেম বৃদ্ধির শিক্ষা করে। এই যে আমি যদি পরিণতি সুশাসন সম্পর্কে জানতে পারি, ওই যে আমরা একটু আগে পড়ছিলাম কি, ওই যে রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনা করব, এই রাজনৈতিক ঘটনা ও আন্দোলন সম্পর্কে যখন আমরা জানবো, তখনই কি হবে? আমাদের দেশপ্রেম যে আছে, এই দেশপ্রেমের প্রতি আরো কিন্তু আমাদের দেশপ্রেম জাগ্রত হবে। তুমি যদি মুক্তিযুদ্ধের কথা জানো, তুমি যদি 1969 সালের গণ অভ্যুত্থানের কথা জানো, তুমি যদি ভাষা আন্দোলনের কথা জানো, তখন কি হয়? আমাদের মধ্যে একটা দেশপ্রেম একটা জাগ্রত হয়, তাই না? তখন এই যে জানার মাধ্যমে কি হবে? আমাদের এই যে দেশপ্রেম, এই দেশপ্রেমটা বৃদ্ধি হবে, বা আরো কি হবে? আমরা জানতে আরো বেশি আগ্রহী হব। স্যার, আপনাদের কোন পেজে নক দিতে হবে? এই যে তোমরা যে ক্লাস করতেছো এডুক্রাফটার্স একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার, যেই পেজে তোমরা ক্লাস করতেছো এই পেজেই নক দিবা। এডুক্রাফটার্স একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার যে পেজটা আছে, এই পেজেই তোমরা ক্লাস শেষে নক দিবা, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কিন্তু এই যে গল্প করতে করতে কিন্তু আমরা অনেক পড়াই পড়ে ফেলছি, তাই না? আমরা হচ্ছে কিন্তু এই যে গ নম্বর প্রশ্নটা কিন্তু কিভাবে আসবে পড়ে ফেলছি। ওকে, পরিণতি ক্রমবিকাশ, অর্থাৎ এটা কিভাবে আমাদের মাঝে আস্তে আস্তে ক্রমবিকাশ হয়ে আমাদের মাঝে বিস্তার লাভ করেছে একটু জানি। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিক জীবনকে নিয়ন্ত্রণ করত কতগুলো বিধিবিধান বা নিয়ম কানুন। অবশ্য প্রাচীন গ্রিসে যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত, শুধু তাদেরকেই বলা হতো নাগরিক। আর নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে জ্ঞানের যে শাখা আলোচনা করা হতো তাকে বলা হতো পরিণতি। সমসাময়িক ভারতবর্ষে নগরকে বলা হতো পুর বা পুরী, এবং এর অধিবাসীদের বলা হতো পরবাসী বা এটা পুরবাসী হবে, এটা পরবাসী না, হ্যাঁ, এটা হবে পুরবাসী, পুরবাসী, পর অস্বীকার, পুরবাসী। ওকে, তাহলে আগেকার দিনে গ্রিসে যারা মানুষ থাকতো তাদের সবার অধিকার ছিল না। যারা একটু উচ্চ বংশের মানুষ ছিল, যারা রাজা রানী ছিল, যারা মনে করো যাজক ছিল, যাজক মানে হচ্ছে তোমার হচ্ছে ধর্মীয় যে সর্বোচ্চ লেভেলের যেটা থাকে, সেই যাজক যারা ছিল, পুরোহিত যারা ছিল, তারাই হচ্ছে কি করতো? শুধু নাগরিকের অধিকার ভোগ করতো। আর যারা জনসাধারণ ছিল তারা নাগরিকের কোনো অধিকার পাইতো না। এই যে আমি একজন জনসাধারণ, আমার ভোট দেওয়ার আছে, আমি ভোট দিতে পারতাম না, এইরকম ছিল। ঠিক আছে, যে তোমার ভোট দেওয়ার অধিকার আছে, আমি একজন জনসাধারণ, তাই না? আমি একজন জনগণ, আমার ভোট দেওয়ার অধিকার আছে, বাট সরকার কি বলবো যে না, তুমি ভোট দিতে পারবা না, ঠিক আছে, তোমার ওই অধিকারই নাই, তুমি কথাই বলতে পারবে না, ভোটের কথাই বলতে পারবে না। তাহলে প্রাচীন গ্রিসে অবস্থা ছিল এরকম অনেকটা। ওকে, এরপরে কি হইলো? আধুনিক রাষ্ট্রগুলো হলো জাতি রাষ্ট্র, নেশন স্টেট, এবং এগুলো আয়তনে যেমন বিশাল, তেমনি জনসংখ্যাও বিপুল। এসব জাতি রাষ্ট্রের নাগরিকদের জীবন এবং কার্যাবলী বহুমুখী ও জটিল। আধুনিক রাষ্ট্রের নাগরিকদের এই জটিল আচরণ, কার্যাবলী এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞানের যে শাখা বর্তমানে আলোচনা করে, তাই হচ্ছে কি পরিণতি। অর্থাৎ বর্তমানে আমাদের যে রাষ্ট্র আছে, এই রাষ্ট্র বড় হওয়ার সাথে সাথে, জনগণ বৃদ্ধির বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু ক্রাইম বা অপরাধ গুলাও কিন্তু কি হয়ে যাচ্ছে? বৃদ্ধি পেয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। তখন এই যে আমাদের অপরাধ অনুযায়ী যে শাস্তিটা দিতে হয়, এই শাস্তিটাও কিন্তু কি হয় আমাদের, এটা হচ্ছে ভেরি করে এক এক সময়। তাইলে এগুলা কি হইতে, পরিণতিটা কি? পরিণতিটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। 1980 সাল থেকে জাতিসংঘ ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর পুনরূপ, ইউএনডিপি সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা সুশাসন সম্পর্কে বাস্তব ভিত্তিক চিন্তা ভাবনা শুরু করে। এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে কত সাল থেকে জাতিসংঘ এই চিন্তা ভাবনাটা শুরু করে? 1980 সাল থেকে। পরিণতি সুশাসনের ক্রমবিকাশ। আধুনিক রাষ্ট্রের লক্ষ্য হলো জনকল্যাণ, মানে জনগণের বা মানুষের কল্যাণ করা। এজন্য আধুনিক অধিকাংশ রাষ্ট্রকে জনকল্যাণকর রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট বলা হয়। বর্তমান রাষ্ট্রের লক্ষ্য হলো সুশাসন প্রতিষ্ঠা করা। ওকে, তোমাদের এমসিকিউ আমি এখানে রাখছি, তোমাদের সবকিছু এক ক্লাস তোমরা পেয়ে যাবা। সবাই একটু চলে আসো। ওকে, অ্যান্সার দাও তো ভাই, 1 নম্বরটার অ্যান্সার কি?
পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি? যদি না পারো তাহলে খবর আছে, এটা রাজশাহী বোর্ড 2016 সালে আসছে, বরিশাল বোর্ড 2017 সালে আসছে। বলো পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি? সিবিস, সিবিটাস, পলিস নাকি সিভিক্স? একটু দ্রুত অ্যান্সার করবা, দ্রুত অ্যান্সার করবা। এক নাম্বারটা কি হবে? দ্রুত অ্যান্সার করবা। আমি তোমাদের এখানে কমেন্ট গুলা কিন্তু দেখবো, ঠিক আছে? আমি একটু আসলাম ক্যামেরাতে, দেখি তোমরা কে কে কমেন্ট করতেছে। একটু সবাই দ্রুত অ্যান্সার করে দাও যে পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি। এগুলা কিন্তু পড়াইছি ভাই, এগুলো যদি না পারো ভাই মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এগুলা কিন্তু পড়াইছি, সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও। দেখি কে আগে কমেন্ট করো। এই দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, দ্রুত 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 সবাই একটু কমেন্ট করো ভাই। পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি? পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি? সিবিস, সিবিটাস, পলিস নাকি সিভিক্স? কি হবে কি হবে কি হবে? দ্রুত। এ বাচ্চারা কই গেলা তোমরা? কই গেলা কই গেলা? বলো বলো বলো, কি হবে কি হবে? 1 2 3 4 দ্রুত অ্যান্সার দাও, দ্রুত 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 সবাই একটু দ্রুত অ্যান্সার দাও, ঠিক আছে? ওকে, অনেকে বলতেছে সিবিস, অনেকে আবার বলতেছে সিভিক্স। এই ওকে, লিখন বলছে ডি, অরণ্য আক্তার বলতেছে সিভিক্স, এমএসটি মিম বলছে ডি। ওকে ওকে, তাহলে তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার কি? অ্যান্সার কি? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ডি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পেরে গেছো তাইলে না? ওকে, থ্যাংক ইউ। পরের প্রশ্নে যাই। সিভিক্স শব্দটির উদ্ভব বা উৎপত্তি কোন ভাষা থেকে? দেখো অনেকবার আসছে, বরিশাল বোর্ড 19, সিলেট বোর্ড 16, এটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2019। সিভিক শব্দটির উদ্ভব বা উৎপত্তি কোন ভাষা থেকে? ইংরেজি, ফরাসি, ল্যাটিন নাকি জার্মান? কি হবে বলো? সিভিক শব্দটা কোন ভাষা থেকে আসছে? ইংরেজি শব্দ, ফরাসি শব্দ, ল্যাটিন শব্দ নাকি জার্মান শব্দ? কি হবে? একটু দ্রুত অ্যান্সার করে দাও। কি হবে? একটু দ্রুত অ্যান্সার করে দাও। 2 নম্বরের উত্তর কি হবে? কোন শব্দ থেকে আসছে? সিভিক শব্দ কোন শব্দ থেকে আসছে? ইংরেজি, ফরাসি, ল্যাটিন নাকি জার্মান? ইংরেজি, ফরাসি, ল্যাটিন নাকি জার্মান? কোন শব্দ থেকে আসছে? একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, থ্যাংক ইউ যারা অ্যান্সার দিচ্ছ। অনন্যা, তারপর হচ্ছে মোহাম্মদ মুস্তাকিম, জান্নাত। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, তাহলে 2 নম্বরটা অ্যান্সার করে দাও। কি হবে? সিভিক শব্দটির উদ্ভব বা উৎপত্তি কোন ভাষা থেকে? ইংরেজি, ফরাসি, ল্যাটিন নাকি জার্মান? কি হবে? মনে আছে তোমাদের নাকি? মনে আছে? এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ল্যাটিন 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 ভাষা থেকে আসছে। সিবিস এবং সিভিটাস, সিবিস এবং কি সিভিটাস, একটা ছিল সিবিস আর একটা ছিল সিভিটাস, সিভিটাস সিভিটাস, মনে আছে কিনা? সিবিস এবং সিভিটাস। হ্যাঁ, থ্যাংক ইউ অনন্যা, 2 এর সি। ওকে, পরবর্তী প্রশ্ন। সিবিস শব্দটি কোন ভাষা থেকে আসছে? সেম আগের মতো প্রশ্ন। যশোর বোর্ড 19 সালে আসছে, দিনাজপুর বোর্ড 19 সালে আসছে। তাহলে কোন ভাষা থেকে আসছে? আমরা জানি এটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আসছে। ল্যাটিন, সিবিস শব্দটি ল্যাটিন ভাষা থেকে আসছে। সিবিস ও সিভিটাস কোন ভাষা শব্দ? ল্যাটিন ভাষা শব্দ। এটা তোমরা পারবা। সিবিস ও সিভিটাস শব্দের অর্থ কি? এটা আনসার করো। সিবিস এবং সিভিটাস শব্দের অর্থ কি? 5 নাম্বার দিয়ে আনসার করো। হ্যাঁ, 5 লিখে আনসার করো। কি হবে? জাতীয় রাষ্ট্র ও নাগরিক, নাগরিক ও রাষ্ট্র, নাগরিক ও নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র ও নাগরিক। কি হবে? একটু দ্রুত অ্যান্সার করে দাও তো। সিবিস এবং সিভিটাসের বাংলা কি? সিবিস এবং সিভিটাসের বাংলা কি? সিবিস এবং সিভিটাসের বাংলা কি? তোমরা কিন্তু একটু 5 নাম্বার লিখে আনসার করবা, ঠিক আছে? নাম্বার 5 লিখে এইভাবে আনসার করবা, নাহলে আমি কিন্তু বুঝবো না। নাইলে কত নাম্বার অ্যান্সার করতেছো? 5 লিখে তারপরে অ্যান্সার করবা, ঠিক আছে? 5 লিখে অ্যান্সার করবা। জাতীয় রাষ্ট্র ও নাগরিক, নাগরিক ও রাষ্ট্র, নাগরিক ও নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র ও নাগরিক। কি হবে? একটু দ্রুত অ্যান্সার করে দাও। হ্যাঁ, একটু দ্রুত অ্যান্সার করে দাও। 5 নাম্বার কি হবে? 5 নাম্বার কি হবে? দ্রুত। অনেকে বলতেছো বি, অনেকে বলতেছো সি। কি হবে? দেখি আমরা আরো 2 জনের কমেন্ট নেই, দেখে তোমরা কি বলো। জাতীয় রাষ্ট্র ও নাগরিক নাকি নাগরিক ও রাষ্ট্র, নাগরিক ও নগর রাষ্ট্র নাকি নগর রাষ্ট্র ও নাগরিক? কি হবে? তাহলে অ্যান্সার কি হবে? সিবিস এবং সিভিটাস শব্দের অর্থ কি? সিবিস এবং সিভিটাস শব্দের অর্থ কি? ওকে, অনন্যা আক্তার প্রথম উত্তর দিয়েছে, ও বলছে
5-এর সি, ও বলছে 5-এর সি, ও বলছে যে নাগরিক ও নগররাষ্ট্র। ওকে, তাহলে সিভিস এবং সিভিরাস শব্দের অর্থ কি? এটা হচ্ছে নাগরিক ও নগররাষ্ট্র, নাগরিক ও নগররাষ্ট্র। থ্যাংক ইউ, নাগরিক ও নগররাষ্ট্র, নাগরিক ও নগররাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, সিভিস শব্দের বাংলা অর্থ কি? সিভিস শব্দের বাংলা অর্থ কি? নাগরিক। এই দেখো, এগুলা কিন্তু সবগুলা কিন্তু ভাই বোর্ডের প্রশ্ন, দেখছো? এগুলো সবগুলা কিন্তু বোর্ডের প্রশ্ন। এই জন্য আমি তোমাদেরকে পড়ানোর সময় বলছিলাম যে এটা সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার, এবং এইখান থেকে এমসিকিউ তে প্রশ্ন পাবা, এখান থেকে সৃজনশীল প্রশ্ন পাবা। ঠিক আছে, পড়ে নিবা। তাহলে সিভিস শব্দের অর্থ কি? আমরা জানি নাগরিক, সিভিটাস নগর রাষ্ট্র। কোনটি ল্যাটিন শব্দ? ল্যাটিন শব্দ কি? সিভিক্স হচ্ছে একটা ল্যাটিন শব্দ। সিভিটাস শব্দের অর্থ বা বাংলা প্রতিশব্দ কি? সিভিটাস শব্দের অর্থ হচ্ছে কি? নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র। কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হতো? কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হতো? এটা হচ্ছে কি? সংস্কৃত ভাষা, সংস্কৃত। সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী বলা হতো। নাগরিকতার সাথে জড়িত যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি উক্তিটি কার? রাজশাহী বিশ্ববিদ্যালয় 19, বরিশাল বিশ্ববিদ্যালয় 19, সিলেট বোর্ড 19, দিনাজপুর বোর্ড 17। এটা কে বলছে? সক্রেটিস, এফআই গ্লাউড, এরিস্টটল, ইএম হোয়াইট। 10 নম্বরের অ্যান্সার কি আমারে জানাও, 10 নম্বরের অ্যান্সার কি জানাও আমাকে। যদি ভুল হয় তাইলে মনে করো যে খবর আছে। 10 নম্বরের উত্তর যদি ভুল হয় তাইলে মনে করো যে খবর আছে। এই গরমের দিনে সবারে গরম পানি দিয়ে চুবানো হবে যদি 10 নম্বরের উত্তর ভুল দাও। 10 নম্বরের উত্তর ভুল দেওয়া যাবে না। 10 নম্বরের উত্তর বলো তো কি হবে, একটু দ্রুত অ্যান্সার করে দাও। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি উক্তি কার? সক্রেটিসের, এফআই গ্লাউডের, এরিস্টটলের, নাকি ইএম হোয়াইটের? কার হবে ভাই? কার হবে বলো তো? শান্ত সরকার বলছে 10-এর সি, এরিস্টটল। এই শান্ত সরকার, এই তুমি ফার্স্ট থেকে ক্লাসে ছিলা? ফার্স্ট থেকে তুমি ক্লাসে ছিলা? ফার্স্ট থেকে আবার ক্লাসটা করো দেখি আর কে কে ভুল উত্তর দিয়েছে। এই যে বলছি না মাত্র আসলাম, এই শান্ত সরকার বলছে কি? শান্ত সরকার বলছে মাত্র আসলাম। এই যে বলছি না, যদি এটা তুমি ক্লাসটা করতে প্রথম থেকে তাহলে এটা কোনোভাবেই ভুল হওয়ার কথা না। এই যারা যারা ক্লাসটা করছো এটার অ্যান্সার তো কি হবে? যারা যারা ক্লাসটা করছো প্রথম থেকে অ্যান্সার দাও কি হবে? এটা কিভাবে ভুল হয় ভাই? এটা আমি কতবার বলছি ভাই, পড়তে 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 মুখ দিয়ে ফেনা তুলে ফেলছি যে এরা পরিণতির সংজ্ঞা আসলেই এই সংজ্ঞাটা তোমরা যদি কেউ না পারো তাহলে এই সংজ্ঞাটা দিবে। এটা কার সংজ্ঞা রে ভাই? এটা কার সংজ্ঞা? এটা কার সংজ্ঞা? এই যে বলতেছে এরিস্টটল। এরিস্টটল কেন হবে রে ভাই? নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তা পরিণতি। এটা কার সংজ্ঞা? এটা তো ইএম হোয়াইটের সংজ্ঞা। এরিস্টটল কেন আসবে? এরিস্টটল কেন আসবে? অরণ্য আক্তার, এরিস্টটল কেন হবে ভাই? এরিস্টটল কেন হবে ভাই? এটা পড়াইছি না? এটা পড়াইছি না? এটা স্লাইডে ছিল না? এটা পড়ানোর সময় কতবার বললাম, কতবার বলছি। এই যে ইএম হোয়াইটের সংজ্ঞা, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি। এটা কতবার পড়াইছি বলো, কতবার বলছি যে তোমরা যদি না পারো, একদমই যদি কোনো কিছু না পারো, তাহলে পরিণতি কি বা পরিণতি কাকে বলে যখন প্রশ্ন আসবে তখন এই সংজ্ঞাটা দিয়ে দিবা ইএম হোয়াইট। এটা কতবার পড়াইছি ভাই, কতবার পড়াইতাম আর তোদেরকে বল। এত ভুল করলে মানুষ চলবে? হ্যাঁ, তাহলে 10-এর অ্যান্সার কি? এখন বলো 10-এর অ্যান্সার কি? এখন বলো। এখন যদি ভুল করো তাইলে খবর আছে, সবাই ফেলাই দিব 10 তলা থেকে। জান্নাতে একটা বলছে 10-এর ডি, মোহাম্মদ মুস্তাকিম 10-এর ডি, ওকে অনন্যা বলছে 10-এর ডি। এই যেগুলো তো সবকিছু পড়াইছি ভাই, এগুলো কতবার আসছে বোর্ডে, কতবার বোর্ডে আসছে। তাও যদি ভুল করো তাইলে আর কি করতাম বলো? আর কি করার আছে? কোন বিষয়কে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করা হয়? এডুকেশন ফর সিটিজেনশিপ মানে একজন নাগরিকতার নাগরিকতা, আমি যদি নাগরিক হইতে হয় তাহলে আমার যে জ্ঞানটা লাগবে সেই নাগরিকতা বিষয়ে জ্ঞান সম্পর্কে আলোচনা করে কোথায়? সমাজবিজ্ঞান আলোচনা করে নেভার। রাষ্ট্রবিজ্ঞানে হ্যাঁ আলোচনা করতে পারে, তবে অল্প, সবটা না। তথ্য যোগাযোগ দিতে হবেই না। তাহলে অ্যান্সারটা কি? একুরেট অ্যান্সারটা হচ্ছে পৌরনীতি। একুরেট অ্যান্সারটা কি? পৌরনীতি। পৌরনীতি, এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করা যায় কাকে? পৌরনীতিকে। পৌরনীতি মূলত কি ধরনের বিজ্ঞান? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, নগর রাষ্ট্র সংক্রান্ত বিজ্ঞান, অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান,
সমাজ সম্পর্কিত বিজ্ঞান। তাহলে কি পরিণতি হচ্ছে কোন ধরনের বিজ্ঞান? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কুমিল্লা বোর্ড 17 সালে আসছে, 16 সালে আসছে। নাগরিকের কোন দিক পরিণতি উৎসাহনের মূল আলোচ্য বিষয়? নাগরিকের কোন দিক পরিণতি উৎসাহনের মূল আলোচ্য বিষয়? ব্যক্তির স্বাধীনতা, স্থানীয় সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, অধিকার ও কর্তব্য। তাহলে যেহেতু কি বলছেন নাগরিকের কোন দিক, নাগরিকের কোন দিক সবচেয়ে মূল আলোচ্য বিষয়? নাগরিকের অধিকার ও কর্তব্য, এটা হচ্ছে কি মূল আলোচ্য বিষয়। চট্টগ্রাম বোর্ড 19 সালে আসছে। তাহলে নাগরিকের অধিকার ও কর্তব্য এটা হচ্ছে কি মূল আলোচ্য বিষয়। নগর রাষ্ট্রের স্থলে আধুনিক যুগে কিরূপ রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে, অথবা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কি? বিশ্ব রাষ্ট্র, রাজতান্ত্রিক রাষ্ট্র, জাতীয় রাষ্ট্র নাকি নগর রাষ্ট্র? নগর রাষ্ট্রের ফলে কি রাষ্ট্র গড়ে উঠেছে? নগর রাষ্ট্র স্থলে এটা জাতীয় হবে না, হ্যাঁ ভাই, এটা জাতীয় হবে না, এটা হবে কি জাতি রাষ্ট্র। জাতি রাষ্ট্র, এটা হবে জাতি রাষ্ট্র। ওকে। প্রাচীনকালে গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে কি গড়ে উঠেছিল? প্রাচীনকালে গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে কি গড়ে উঠেছিল? নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। প্রাচীনকালে গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। প্রাচীনকালে গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। ইতিহাস ব্যতীত পরিণতি ভিত্তিহীন, পরিণতি ব্যতীত ইতিহাস মূল্যহীন উক্তিটি কার? উক্তিটি কার? একটু উক্তিটি জানো তো কার? দেখি তোমরা কে কে পারো অ্যাডভান্স। এটা তো পড়াই নাই, এটা পড়াই নাই, তাও দেখি এটা কে কে পারো। এটা পড়াই নাই তাও তবুও দেখি এটা কে কে পারো। ইতিহাস ব্যতীত পরিণতি ভিত্তিহীন এবং পরিণতি ব্যতীত ইতিহাস মূল্যহীন উক্তিটি কার? উক্তিটি কার? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অধ্যাপক জন সিলি। অধ্যাপক জন সিলি। তোমরা যখন সৃজনশীল অ্যান্সার করবা তখন সৃজনশীলের প্রশ্ন এরকম থাকতে পারে, তখন সৃজনশীলে প্রশ্নটা এমন থাকতে পারে যে ইতিহাস এবং পরিণতি কিভাবে সম্পর্কিত আলোচনা করো। ইতিহাস এবং পরিণতি কিভাবে সম্পর্কিত আলোচনা করো। তখন ফার্স্টেই তোমরা হচ্ছে ইতিহাস এবং পরিণতি সম্পর্ক দিয়ে ফার্স্টেই অধ্যাপক জন সিলির এই যে উক্তিটা, এই উক্তিটা লিখবা। লিখলে তোমরা অটোমেটিক এখানে 4 মার্কের মধ্যে 1 মার্ক পেয়ে যাবে। তোমার আর কিচ্ছু লেখার দরকার নাই। তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ইতিহাস এবং পরিণতির, ইতিহাস এবং পরিণতি সম্পর্ক আলোচনা করো, তাদের সম্পর্ক কেমন, তখন জন সিলির এই কথাটা ফার্স্টে লিখবা। লিখলে তুমি অটোমেটিক 1 মার্ক পেয়ে যাবা। এরপরে তোমাদের যা যা মনের ভাব আছে এই মনের ভাবগুলা তোমরা লিখে ফেলবা, ঠিক আছে? ইতিহাস থেকে যা যা আছে ইতিহাস থেকে 2টা লাইন লিখে ফেলবা যে এই যে পরিণতি আমাদের ইতিহাস জানতে সাহায্য করে। এই যে আমরা একটু আগে বললাম যে জাতীয় যে রাজনৈতিক যে আন্দোলনগুলো হইলো, এই আন্দোলনগুলো সম্পর্কে জানতে সাহায্য করে কে? পরিণতি সাহায্য করে। আবার ইতিহাসেও দেখো আবার সেম এগুলা নিয়ে আলোচনা করে। তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে নাকি নাই? অবশ্যই একটা সম্পর্ক আছে। আবার পরিণতি রাষ্ট্রের অতীত সম্পর্কে আলোচনা করে। তাহলে ইতিহাসও কি একটা রাষ্ট্রের অতীত নিয়ে আলোচনা করে, বর্তমানের অবস্থা কি এটা জানতে সাহায্য করে, ভবিষ্যতে কেমন হবে রাষ্ট্রটা সেই সম্পর্কে একটা ধারণা দেয়। তাহলে ইতিহাস এবং পরিণতির একটা সম্পর্ক আছে কি নাই ভাই? অবশ্যই সম্পর্ক আছে, অবশ্যই সম্পর্ক আছে। তাহলে ইতিহাস ব্যতীত পরিণতি ভিত্তিহীন, পরিণতি ব্যতীত ইতিহাস মূল্যহীন উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অধ্যাপক জন সিলির। ওকে, এর পরবর্তীতে আমরা একটা সৃজনশীল প্রশ্নে যাই। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা বোর্ডে আসলে 2015 সালে। দেখো, একাদশ শ্রেণীর পঠিতব্য বিষয়গুলোর মধ্যে রফিকের খুব ভালো লাগে একটি বিষয় যা নাগরিক ও নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করে। তাহলে নাগরিক ও নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করে কোন বিষয় ভাই? নাগরিক ও নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করে পরিণতি। ক্লাসে জব্বার স্যার যখন সুন্দরভাবে নাগরিক অধিকার, কর্তব্য, সাম্য, স্বাধীনতা সম্পর্কে আলোচনা করেন তখন সে নিজের অবস্থান নির্ধারণ করারও চেষ্টা করে। ঢাকা বোর্ড 2015 সালে। প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটাই আসছে যে সিভিটাস শব্দের অর্থ কি? তোমাদের এখন মরুভূমিতে নিয়ে ছেড়ে দিলাম। বলো তো ভাই সিভিটাস শব্দের অর্থ কি? একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে সিভিটাস শব্দের অর্থ কি। দেখি তোমরা কে কে মনে আছে, কার কার মনে আছে সিভিটাস শব্দের অর্থ কি?
আবার প্রশ্ন করলাম তোমাদের সিবিটাস শব্দের অর্থ কি। সিবিটাস শব্দের অর্থ কি তোমাদের আবার প্রশ্ন করা হলো, বলো সিবিটাস শব্দের অর্থ কি। এই পরিণতি কি আনসার দিছে? এই সিবিটাস শব্দের অর্থ তো পরিণতি না ভাই, টেস্ট লাগাইতেছো কেন তোমরা? সিভিক্স শব্দের অর্থ পরিণতি, সিভিক্স, এই যে সিভিক্স, সিভিক্স শব্দের অর্থ পরিণতি, সিবিটাস শব্দের অর্থ তো পরিণতি না, সিবিটাস শব্দের অর্থ তো পরিণতি না ভাই। সিবিটাস শব্দের অর্থ কি? সিবিটাস শব্দের অর্থ কি? ওকে বলতেছ সিবিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। থ্যাংক ইউ। একটা আছে কি সিবিস, একটা আছে সিবিস। সিবিস মানে হচ্ছে কি নাগরিক, সিবিস মানে হচ্ছে কি নাগরিক, আর একটা হচ্ছে সিবিটাস, সিবিটাস এটা হচ্ছে কি নগর রাষ্ট্র, সিবিটাস হচ্ছে কি নগর রাষ্ট্র। তাহলে সিবিটাস শব্দের অর্থ কি নগর রাষ্ট্র, আর সিভিক্স শব্দের অর্থ হচ্ছে পরিণতি। এই যে সিবিস এবং এই যে সিবিটাস, সিবিস এবং হচ্ছে এই যে সিবিটাস, এই দুইটা শব্দ মিলে হয়েছে কি সিভিক্স। এই যে সিবিস এবং সিবিটাস এই দুইটা শব্দ একত্রে মিলে হয়েছে সিভিক্স। ওকে পরবর্তী প্রশ্ন, পরিণতি বলতে কি বুঝো? এই যে পরবর্তী প্রশ্ন করলো পরিণতি বলতে কি বুঝো, এই যে প্রশ্নটা করলো এই প্রশ্নের মধ্যে তুমি কি করবা? এই প্রশ্নের মধ্যে তুমি ফার্স্টেই এফআই গ্লাউড অথবা ইএম হোয়াইটের যে সংজ্ঞাটা ভাই শিখাই দিলাম এই সংজ্ঞাটা লিখবা। লিখার পরে তোমার যে দুই একটা মনের লাইন, এই মনের লাইন এখানে লিখে দিবা। আবার আন্দাজে অন্য অন্য উল্টাপাল্টা কথা লিখো না, মনের লাইন বলে তোমার যে মনের কথা ভালোবাসার কথা, এই ভালোবাসার কথা না, পরিণতি সম্পর্কিত দুই একটা লাইন লিখে দিবা যে এখানে নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, এই কয়েকটা লাইন তোমরা এখানে লিখে দিবা। ইএম হোয়াইটের এফআই গ্লাউডের একটা সংজ্ঞা এখানে দিবা, তাহলেই তোমরা এখানে 2-2 পেয়ে যাবা। ঠিক আছে। উদ্দীপকে জব্বার স্যারের ক্লাস রফিককে আকৃষ্ট করে কেন? কেন আকৃষ্ট করে? ওই যে এখানে নাগরিক ও নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করে, এজন্য আকৃষ্ট করে। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। এই যে আকৃষ্ট করে কেন লিখলো, এই যে নাগরিক ও নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করে, পরিণতি নিয়ে আলোচনা করতেছে, এজন্য তাকে আকৃষ্ট করে। তখন দিবা পরিণতি পাঠের যে প্রয়োজনীয়তা, এই যে তোমাদের একটু আগে পড়াইছিলাম মনে আছে না, ওই যে পরিণতি পাঠের প্রয়োজনীয়তা, প্রয়োজনীয় পাঠের প্রয়োজনীয়তা, এই যে প্রয়োজনীয়তা, এইখান থেকে তোমরা 4-5টা তোমাদের ইয়াগুলা একটু লিখে দিবা, টপিক গুলা এখানে যে 4-5টা আছে তোমাদের এইগুলা একটু লিখে দিবা, তাইলে হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এই জন্য হচ্ছে তারা আকৃষ্ট করে, যে প্রয়োজনীয়তা পাঠের প্রয়োজনীয়তা গুলা যদি দেখে দাও তাইলে হবে। শুধু রফিক নয়, 4 নম্বর প্রশ্ন, শুধু রফিক নয় সকল নাগরিকেরই এরূপ বিষয় অধ্যয়ন করা প্রয়োজন। তুমি কি একমত? অবশ্যই আমি একমত। একজন সুনাগরিক হিসেবে এই যে পরিণতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। এখানে তুমি পরিণতি সুশাসন পাঠের যে প্রয়োজনীয়তা গুলো আছে, এই প্রয়োজনীয়তা গুলো আবার এখানে 4-5টা যে তোমার যে টপিক, সেই টপিক গুলো তোমরা হচ্ছে লিখে দিবা। পরবর্তী প্রশ্নে যাই যদি। ওকে, গুরুত্বপূর্ণ আরেকটা সৃজনশীল প্রশ্ন আছে, আমি একটু ভোটটা মুছে দিচ্ছি। ঠিক আছে, একটু ওয়েট করো। ওকে, পরবর্তী প্রশ্নে বলা আছে যে মাতেং, মাতেং হচ্ছে একটা মানুষের নাম। হ্যাঁ, আমরা অন্য অভিনয় না, মাতেং এটা হচ্ছে একটা মানুষের নাম। মাতেং পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। পার্বত্য চট্টগ্রাম মানে হচ্ছে যে চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি অঞ্চল, এই অঞ্চলে বসবাস করে। সে এবছর কলেজে ভর্তি হবে, ভালো কথা, বড় হয়ে গেছে পুলা, এসএসসি পরীক্ষা দিয়ে দিছে। সে তার মা বাবাকে বলল, আমি কলেজে ভর্তি হয়ে এমন একটি বিষয় নিব যার মাধ্যমে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানা যাবে এবং যা আমাকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। ঢাকা বোর্ড 16 সালে আসছে। আবার এই প্রশ্ন দেখে সিবিটাস শব্দের অর্থ কি? তাহলে ভাই সিবিটাস শব্দের অর্থ কি আমরা অনেকবার পড়ছি ভাই, আর পড়ার দরকার নাই, আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে এটা স্কিপ করলাম। জবাবদিহিতা বলতে কি বোঝায়? জবাবদিহিতা হচ্ছে এমন একটা জিনিস যা আমার উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন হয়েছে কিনা তা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, অর্থাৎ আমার উপরের যে বস আছে এই বসের কাছে অথবা নাগরিকের কাছে আমি যা করতে বা যা বলতে বাধ্য থাকবো, এটাই হচ্ছে জবাবদিহিতা। অর্থাৎ সহজ ভাষায় যদি বুঝাইতে চাই, ধরো তুমি একজন সরকারি আমলা, ঠিক আছে, মনে করো তুমি বিসিএস ক্যাডার পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়ে গেছো, বিসিএস পরীক্ষা দিয়ে
ক্যাডার হয়ে গেছো। এখন তোমার উপর তো কিছু দায়িত্ব কর্তব্য আছে, তাই না? এই যে দায়িত্ব কর্তব্যগুলা, একটা হচ্ছে অভ্যন্তরীণ দায়িত্ব কর্তব্য, মানে ভিতরের আর কি, প্রশাসনের ভিতরের দায়িত্ব কর্তব্য। এই কর্তব্যগুলো তুমি তোমার বসের কাছে বুঝাই দিবা যে স্যার আমি এগুলা করছি, এগুলো আমার দায়িত্ব ছিল, করছি। আবার কিছু কিছু দায়িত্ব কর্তব্য থাকবে যেটা হচ্ছে আমার জনগণকে বুঝাইতে হবে। যেমন একটা দেশের সরকার কি করে, এই যে রাস্তাঘাট করে, ব্রিজ করে, মেট্রো রেল করে, পাতাল রেল করে, তাই না, বিমানবন্দর করে, এই যে জিনিসগুলা করতেছো, এই জিনিসগুলা করতে আমার কিরকম বাজেট যাচ্ছে, কিরকম খরচ হচ্ছে, কিরকম আমি বাজেট এখানে দিছি, টাকা দিছি, বা কিরকম টাকা আরো আছে, এই যে একটা যে ব্যাপার, এই যে জবাবদিহিতা বা স্বচ্ছতা, এটাই হচ্ছে কি আসলে জবাবদিহিতা, যে আমার যে দায়িত্ব বা কর্তব্য এটা আমি ঠিকঠাক মতো পালন করলাম কিনা, এটা জনগণের কাছে বা আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যখন আমি স্বচ্ছ থাকবো, তখন এটাকে বলে কি জবাবদিহিতা। পরবর্তী প্রশ্নে উদ্দীপকে উল্লেখিত মাতেং এর পছন্দের বিষয়টি পরিধি ব্যাখ্যা করো। তাহলে উল্লেখিত মাতেং এর পছন্দের বিষয়টা কি? পরিণীতি সুশাসন, এর পরিধি ব্যাখ্যা করতে বলছে। এই যে পরিধি তোমাদেরকে বলছিলাম যে কয়েকটা পরিধি নিয়ে তোমরা হচ্ছে পড়ে ফেলবা। কি কি? ওই যে নাগরিকতার অতীত নিয়ে আলোচনা করে, বর্তমান নিয়ে আলোচনা করে, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, জাতীয় দিক নিয়ে আলোচনা করে, মানবতার দিক নিয়ে আলোচনা করে, তাই না, আন্তর্জাতিক দিক নিয়ে আলোচনা করে, তারপরে প্রথম সংগঠন বা সমাজের আদি সংগঠন হচ্ছে পরিবারটা নিয়ে আলোচনা করে, নাগরিকতার বিষয় নিয়ে আলোচনা করে। এই যে লাইনগুলো ভাই আছে, এই যে লাইনগুলো লিখে দিবা, ঠিক আছে? একসাথে বলে বলছি, তোমরা পড়ে নিবা পিডিএফ থেকে, এই লাইনগুলো লিখে দিবে। এটাই হচ্ছে কি বিষয়ের পরিধি, তোমাদেরকে পড়াইছি, পিডিএফ এ আছে, দেখে নিও। পিডিএফ তোমরা পেয়ে যাবা, পেজে মেসেজ দিও। উদ্দীপকে উল্লেখিত বিষয়ের অধ্যয়ন নাগরিক জীবনকে কিভাবে প্রভাবিত করে, যুক্তি দাও। নাগরিক জীবনকে কিভাবে প্রভাবিত করবে? নাগরিক জীবনকে এখানে একজন দক্ষ নাগরিক, সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে, নাগরিকের অতীত সম্পর্কে জানতে সাহায্য করে, বর্তমান সম্পর্কে জানতে সাহায্য করে, ভবিষ্যৎ সম্পর্কে জানতে সাহায্য করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, রাজনৈতিক যে বিষয়গুলো আছে এবং আন্দোলনগুলো আছে এগুলো সম্পর্কে জানতে সাহায্য করে। এই যে কিভাবে প্রভাবিত করে, এগুলো একটু তোমরা সুন্দর করে দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, এই হচ্ছে তোমাদের পরিণীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়। আমি এই চ্যাপ্টারটার সাথে চাইলে আরো একটা চ্যাপ্টার পড়াইতে পারতাম, বাট এই চ্যাপ্টারটা আলাদা করে নিছি এই জন্যে যে ভাই এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমরা এমসিকিউ তো পাবাই, পাশাপাশি সৃজনশীল পাবা, তোমরা যেন সর্বোচ্চ ভালোভাবে অ্যান্সার করতে পারো, এই জন্য এই চ্যাপ্টারটা আমি আলাদাভাবে নিছি। এটা কিন্তু সবচেয়ে ছোট একটা চ্যাপ্টার। আমি কিন্তু চাইলে এটার সাথে আরো একটা চ্যাপ্টার নিতে পারতাম, কেন নেই নাই? তোমাদের ভালোর জন্যই কিন্তু নেই নাই। আমার কিন্তু পরিণীতি ক্লাস কিন্তু প্রথম পত্রের তোমরা 4টা বা 5টা ক্লাস পাবো, তাহলে 4টা ক্লাসের মধ্যে আমার কিন্তু 6টা 7টা যে অধ্যায় আছে সেগুলো কিন্তু শেষ করে দিতে হবে। তো বাকি যে চ্যাপ্টারগুলা এগুলো আমাদের একটু টেনে টেনে শেষ করতে হবে। আর এই চ্যাপ্টারটা আমি আলাদা পড়াইলাম এই জন্যই যেন তোমরা সর্বোচ্চ এটা থেকে ভালোভাবে অ্যান্সার করতে পারো। তো বলো তো তোমরা এখান থেকে এমসিকিউ বা সিকিউ যদি আসে তোমরা অ্যান্সার করতে পারবা কিনা? আমাকে একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও যে তোমরা এমসিকিউ এবং সিকিউ যদি আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা কিনা। এমসিকিউ বা সিকিউ যদি আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা কিনা ভাই একটু জানাও তো, ক্লাসটা কেমন লাগছে, একটু রিভিউ দাও তো। ক্লাসটা কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কিনা? আসলে আমি যে তখন বকবক করলাম এগুলো আসলে তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও। তোমরা এমসিকিউ সিকিউ আসলে পারবা কিনা। আর পিডিএফটা তোমরা এই যে এডুক্রাফটার্স অ্যাডমিশন এন্ড একাডেমিক কেয়ার, এডুক্রাফটার একাডেমিক আর অ্যাডমিশন কেয়ার যে পেজটাতে তোমরা ক্লাসটা করতেছো, এই পেজে ঢুকবা, ঢুকে এখানে মেসেজ অপশন আছে, মেসেজ দিবা, মেসেজ দিয়ে বলবা যে ভাইয়া আজকের ক্লাসের পিডিএফটা আমাকে দিয়ে দেন, তাহলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? ওইখান থেকে তোমরা অবশ্যই পড়ে নিবা। ওকে, জান্নাতি আক্তার বলছে পারবা, জান্নাত বলছে পারবা। হ্যাঁ, শর্ট সিলেবাসে তো ক্লাস নিব, তোমরা 25 ব্যাচ না ভাই, তোমাদেরকে শর্ট সিলেবাসে ক্লাস নিব, কোনো চিন্তা করো না। জান্নাত আক্তার বলছে অনেক ভালো, থ্যাংক ইউ। ওকে, তাহলে তোমাদেরকে আমাদের কিন্তু আরেকটা ক্লাস আছে জানো কিনা? আমাদের কিন্তু 7:30টায় পরিণীতির দ্বিতীয় পত্রের কিন্তু আরো একটা ক্লাস আছে। তোমরা সবাই একটু রেস্ট টেস্ট নিয়ে চা নাস্তা খেয়ে আবার কিন্তু 7:30টায় চলে আসবা, সন্ধ্যা 7:30টায় আরো একটা পরিণীতির কিন্তু ক্লাস হবে। সেটা হবে পরিণীতি দ্বিতীয় পত্রের উপর। পরিণীতি দ্বিতীয় পত্রের যে প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা তোমাদেরকে ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই তখনকার মধ্যে ক্লাসে চলে আসবা। আজকে এইখান পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।